গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখানে কোনো আইডলকে ছোট করে দেখানো হচ্ছে না। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য। যদি তোমাদের ভিডিওটি ভালো না লাগে প্লিজ স্কিপ দ্য ভিডিও। আর হ্যাঁ, এখন আমাকে অনেকে এসে জিজ্ঞেস করবো, আপু তোমার কি হয়েছে, তুমি কেন ভিডিও আপলোড করতেছো না, এত দেরিতে কেন ভিডিও আপলোড করো? আসলে আমি কিছুদিন না বলতে গেলে অনেক দিন যাবতই খুব ব্যস্ততার মধ্যে কাটাইছি। কারণ আমার এক্সাম ছিল, তাই নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। প্লাস হচ্ছে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়েছি, যে কারণে আমার নিজস্ব ব্যস্ততার কারণে আমি কোনো ভিডিও মেক করতে পারিনি। তার জন্য আগেভাগেই সরি বলে রাখতেছি। আচ্ছা, আর কোনো কথা বলবো না, চলো ভিডিও শুরু করা যাক। তুই গল্প বল। এক ছিল রাজা, এক ছিল রানী। তাদের ছিল একটি মেয়ে, ছোট্ট রাজকুমারী। রাজ্য রানী, রাজকুমারী সব নিয়ে রাজা সুখী। সূর্যের আলোয় সোনায় মোড়া তাদের এই কাহিনী। তারপর রাজার ভাই ছিল যে সেই রাজ্যেরই মন্ত্রী। মনে মনে লোভ ছিল তার, তাই আটলো এক ফন্দি। নিজের ছেলেকে বানাবে যে রাজকুমারীর সঙ্গী। ভাগ্যে ছিল অন্য কিছু, পূরণ হলো না ফন্দি। তারপর রাজার বন্ধু সেনাপতির ছেলে হলো রাজকুমারীর সঙ্গী। মন্ত্রী তাতে বেজায় নারাজ, করলো আরেক ফন্দি। শত্রু রাজার সাথে সে হাত মেলালো, তখনই রাজার কানে উঠলো কথা মন্ত্রীর কারসাজির। তারপর কি হলো তে আপু? রাজধর্ম আর বন্ধুত্ব দুটোই রাজার হাতে। দুটোকে বাঁচাতে রাজা বহিষ্কার করলো সেনাপতিকে। এখন রাজার একটাই চিন্তা, রাজকুমারীকে নিয়ে নিজের কলিজার টুকরাকে সে রাখবে কোন গুহাতে। আপু অনেক হয়েছে, আর কোনো গল্প বলতে হবে না, এখন তুমি চলো তো। হ্যাঁ, জিমিন একদম ঠিক বলেছে। এখন বন্ধ করে সব। কেন বন্ধ করবে কেন? তুই মাত্রই গল্পটা শুরু করেছে, এটা শেষ করো। তোমাদের সমস্যা কি হচ্ছে বুঝতে পারছি না। ন্যান্সি আপু, সমস্যা আছে দেখে আমরা বলছি। জিমিন হয়েছে, থাম। একটা গল্পই তো এমন করছিস কেন? তুই ভালো করেই জানিস, জিমিনও জানে আমিও জানি যে হোক, যেটা বলতে নিয়েছিস সেটাই গলাতে গিলে ফেল। আর আমি গল্পটা বলছি, এটা শেষ করেই আমি এখান থেকে উঠে যাব, তোদের টেনশন করতে হবে না। সাথে সাথে জিমিনার যে হোক চুপ হয়ে যায়। বাকি সবাই একে অপরের মুখ চাচাই করছে, কিন্তু কেউ কিছু বলে না। তারপর আবারও গল্প বলতে শুরু করে। তখন রাজার মনে পড়ে শিখন রাজ্যের কথা। তার বন্ধুই হবে এখন রাজকুমারীর নতুন বাবা। রাজকুমারীর রাজ্য ত্যাগে নামলো কালো আধার। শুরু হলো নতুন বিপত্তি, যুদ্ধের আহ্বান। চারদিকে শোনা যায় মৃত্যুর হাহাকার। যুদ্ধ করে হলো না তার কোনো প্রতিকার। তারপর কি সবাই মারা গেল? শত্রু রাজা আর মন্ত্রীর হাতে হলো রাজা বন্দী। রানী তা মানতে নারাজ, তাই করলো আত্মঘাত। রানীর মৃত্যুর সংবাদে রাজা ভাঙলো সর্বসারে। শেষ নিঃশ্বাস ত্যাগ করলো রাজা নিজের তরোয়ারে। রইল বাকি রাজকুমারী, জানে না কেউ খবর। মৃত্যুর প্রহর গুনছে কেউ 13টি বছর। তারপর কি হলো? ওদের কি শাস্তি হলো? শাস্তি হয়নি এখনো, তবে আমি এতটুকুই জানি গল্পের এটাই শেষ। যদি পরবর্তীতে আরও কিছু থাকে তোমাদেরকে অবশ্যই জানাবো। আমি এখনো পড়িনি তো, তাই জানি না। আর ভবিষ্যৎকেই বা জানে বলো তো। এমন উত্তরে সবাই চুপ হয়ে যায়। গল্পের শেষটা কেউই বুঝতে পারেনি। আচ্ছা, 13টি বছর মৃত্যুর প্রহর কে গুনছে? রাজকুমারী? আমি জানি না কারণ আমি তার ওই গল্পের রাজকুমারী না। ওই রাজকুমারী আদৌ বেঁচে আছে কিনা সেটাও তো কেউ জানে না। তো আমি নিজেও এটার আসল কাহিনী জানি না। আমি যেটা পড়ছি সেটাই তোমাদের বললাম। সত্যি কি তাই? কিছুই বলে না, উঠে দাঁড়িয়ে একটু মৃদু হাসে আর পিছন ঘুরে সেখান থেকে চলে যায়। যে হোক আর জিমিনও পিছু পিছু চলে যায়। সত্যি অদ্ভুত, শেষ পর্যন্ত কি হলো সেটাই বললো না। রাজকুমারী বা কি হলো, আর ওই মন্ত্রী আর শত্রুরাজের বা কি হলো, কিছু না বলেই চলে গেল। এটা এমন কি নতুন? ও নিজেও যেমন অদ্ভুত, ও গল্প অদ্ভুত। এই বলে বোগামার মিনহো হাসতে শুরু করে। অন্যদিকে সুগা জাংকুকের দিকে তাকিয়ে আছে, যে কিনা চুপচাপ
তের যাওয়ার পানে তাকিয়ে আছে। ওর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তা দেখে সুগা বলে, কিরে জাঙ্কুক, তোর আবার কি হলো? গল্পটা তো এতটাও ইমোশনাল ছিল না যে তোর চোখ দিয়ে এইভাবে পানি পড়ছে। কি হয়েছে তোর? সুগা, ওটা কোনো গল্প ছিল না রে। মানে কি বলতে চাইছিস? ভাই, জাঙ্কুক মনে হয় পাগল হয়ে গেছে। ও কি উল্টাপাল্টা বলছে দেখছিস? গল্প ছিল না, তাহলে ওটা কি ছিল? হ্যাঁ, ওটা গল্প ছিল, কিন্তু ওটা কোনো বইয়ে লেখা গল্প ছিল না। ওটা ওর জীবনের গল্প ছিল, যেটাও আমাদেরকে শুনিয়ে গেল। মানে কি? তোর অত মানে বুঝতে হবে না, শুধু এটা জেনে রাখ, ও আমার পরি, আমার পরি, শুধু আমার। কিন্তু জাঙ্কুক, এই গল্পের সাথে পরিবার সম্পর্ক কি? আর তুই কি উল্টা পাল্টা বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না, আমার মাথা খারাপ হয়নি। এতদিন আমার মাথা খারাপ ছিল, এখন সবটা ঠিক হয়ে গেছে। আর আজকে আমি শিওর হলাম ওই আমার পরি। এতদিন তো শুধু আমি হাওয়াতে ঢিল ছুটছিলাম, আজকে সেটা কাজে দিয়েছে। আর আমি শিওর ওই আমার পরি, কিন্তু ও আমাকে এসে সেটা বলছে না কেন? কেনই বা আমার থেকে এড়িয়ে যাচ্ছে? কেনই বা আমাকে সবটা খুলে বলছে না যে ও আমার পরি? কি এমন হতে পারে ওর পিছুটান যে ও আমাকে সবটা খুলে বলতে পারছে না? তে পাহাড়ের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে, আর 2-3 পা এগোলেই পাহাড়ের চূড়া থেকে পড়ে যাবে। তে ওইখান থেকে উঠে এখানে এসে দাঁড়িয়ে অঝরে নিজের চোখের জল ফেলছে। যখনই তে বুঝতে পারে ওর পিছনে কেউ দাঁড়িয়ে গেছে, সাথে সাথে ও ওর চোখের জলগুলো মুছে ফেলে, যাতে পিছনে থাকা ব্যক্তিটি বুঝতে না পারে। তে পিছন ঘুরে তাকিয়ে দেখে যে জেহোপ আর জিমিন দাঁড়িয়ে আছে। আপু, তুমি কিছুই ভুলোনি তাই না? তোমার সবটা মনে আছে। তাহলে তুমি বাবা মা আর আমাকে কেন বলেছিলে যে তোমার কিছুই মনে নেই? জিমিন, তুই ঠিক কি বলতে চাচ্ছিস? আমি কিছু বুঝতে পারছি না, ক্লিয়ার করে বল। ঠিক আছে, তুমি যেহেতু শুনতে চাইছো তাহলে আমি বলছি। তুমি তোমার অতীতের বিষয়ে কিছুই ভুলোনি। তুমি বলেছো যে তোমার মেমোরি লস করেছে, তুমি সবকিছু ভুলে গেছো, কিন্তু না, তুমি কিছুই ভুলোনি। তোমার সবটা মনে আছে, সবটা। এমনকি বড় আব্বু আর বড় আম্মু, যাই হোক, আমি বলতে চাই না। বাবা মা বুঝতে পেরে গেছিল তুমি যে মিথ্যা কথা বলছো, আর আমিও জানতাম তুমি সবটা এড়িয়ে যাচ্ছ। জিমিন, হয়েছে, থাম। তুই এখন আবার এসব কেন টেনে আনছিস এখানে? আমি টেনে আনতে চাইনি যে ভাইয়া, কিন্তু তে আপু আজকে আমাকে বাধ্য করেছে। কেন সে আমাদের কাছ থেকে এই বিষয়টা লুকিয়ে গেছে? কেন সে বলতে চায় না যে অতীতে কি হয়েছে? কেন সে এখনো পর্যন্ত ওই স্বপ্নটা দেখলে ভয়ে আটকে উঠে? কেন রাতের বেলা সে ঘর থেকে বেরিয়ে যায়? কেন? আমার এই কেনর উত্তর আমি আজও পাইনি। কেন সে আমাদেরকে বিশ্বাস করতে পারে না, বিশ্বাস করে বলতে পারে না যে সেদিন কি হয়েছিল? নিজের মধ্যে সব কষ্ট চাপা দিয়ে রেখেছে, দুঃখে দুঃখে মরছে সে, কিন্তু আমাদেরকে বলতে চাইছে না। আমরা সাহায্য করতে চাইলে সে সাহায্যও নিতে চাইছে না। সে কি আমাদেরকে তার পরিবার মনে করে না যে ভাইয়া? আমি সেটাই জিজ্ঞেস করছি। ব্যাস জিমিন, অনেক বলে ফেলেছিস, এর বেশি বলতে যাস না। আর হ্যাঁ, তুই আমার কলিজার টুকরা, তোর গায়ে একটা আচরও আমি দেখতে পারবো না। আর সেখানে আমি আমার কষ্টের বিষয়গুলো তোদের কাছে শেয়ার করে নিজেকে হালকা করে তোদেরকে কোনো বোঝার মধ্যে চাপাতে চাই না। আর হ্যাঁ, তুই কি বললি যে তোদেরকে আমি পরিবার মানি না? আমার পরিবার বলতে তোরাই আছিস, আর তো কেউ নেই আমার। তাহলে তুই এই কথা কিভাবে বলতে পারলি? সেভাবে যেভাবে তুমি তোমার অতীতটা আমাদের কাছ থেকে আজও এড়িয়ে যাচ্ছ। তুমি এখনো আমাদেরকে বলনি সেদিন বড় আব্বু বড় আম্মুর সাথে ঠিক কি হয়েছিল। কেনই বা তুমি এই মাফিয়া জগতে ঢুকেছো? তুমি বলনি কারাই ছিল এর পেছনে, সেটাও তুমি বলনি। শুধু আমরা ধারণা করতে পারি, এছাড়া আর কিছুই করতে পারি না। কিন্তু তুমি নিজে থেকে এসে আজ পর্যন্ত আমাদেরকে বলনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাই না। বলবেই বা কেন? কিসের জন্য? কারণ সেদিনটা একটা অন্ধকার রাত, কালো রাত, যে রাতের অন্ধকারে
আমি সব হারিয়েছি। সেই রাতটা আমি মনেও করতে চাই না। সেই দিনটা ছিল আমার জীবনের অভিশপ্ত দিন, যেটা আজও আমাকে কুরে কুরে খায়। সেটা ছিল আমার জীবনের দুঃস্বপ্ন, যে দুঃস্বপ্ন আমি আজও ভুলতে পারিনি আর ভুলতে পারবো না। তোদেরকে বলিনি, কারণ সেই রাতের বা দিনের কথা আমার গলা দিয়ে বের হবে না, আমার মুখ দিয়ে সেই কথাগুলো বেরোতে চায় না। আমি পারি না বলতে সেই দুঃস্বপ্নের কথা কাউকে। তে শান্ত হ, তুই হাইপার হচ্ছিস কেন? জিমিন বাচ্চা মানুষ, বুঝতে পারিনি, বাদ দে এসব কথা। না, যে হোক, ও আর এখন বাচ্চা নেই, ও বড় হয়েছে, ওর সবটা বুঝতে হবে, জানতে হবে। তুই কি বলেছিস যে আমি তোকে কেন সবটা বলি না? কারণ এই ভয়ঙ্কর অতীত আমার পিছু এখনো ছাড়েনি। শুধু তাই না, এর খেসারত আমি এখনো দিই। আর তার ফলস্বরূপ যে তোর উপরে যতগুলো হামলা হয় সবগুলো ওই অতীতের সাথেই যুক্ত। তারা শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝির কারণে তোর জীবন ঝুঁকিতে ফেলে দিয়েছে, আর আমি তোকে রক্ষা করার চেষ্টায় আছি। তোর কি মনে হয় ওরা কিসের জন্য তোকে বারবার টার্গেট করছে? সম্পূর্ণটা আমার জন্য, আমার ভয়ঙ্কর অতীতের জন্য, যেটা আমি আজও ভুলতে পারিনি। তের কথায় জিমিন অবাক না মানে তের দিকে তাকিয়ে আছে। তে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তের পুরো শরীর থরথর করে কাঁপছে রাগে, কিন্তু তে কিছুই বলতে পারছে না। তা দেখে জেহব বুঝতে পারছে যে তে হয়তো প্যানিক অ্যাটাক করবে। তাই জেহব তেকে যেই না শান্ত করতে যাবে, তখনই তের নজর পড়ে একটু দূরে গাছের পিছনে একটি লোক বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে, আর ওর টার্গেটে আছে জিমিন। তা দেখে তে সাথে সাথে দৌড়ে গিয়ে জিমিনকে একটা ধাক্কা দেয়, আর পরবর্তীতে জাঙ্কুক, সুগা, কাই, মিনহু, ইউনু, বোগাম ওরা বাইরে বসে এসব নিয়ে কথা বলছিল। অন্যদিকে মেয়েরা সবাই যে যার টেন্টে চলে গেছে, কিন্তু হঠাৎ করে গুলির শব্দে ওরা সবাই হকচকিয়ে ওঠে। ওদের বুঝতে বাকি নেই যে গুলিটা কোন দিকে চলেছে, তাই ওরা ছয়জনই উঠে সেই দিকে দৌড় লাগায়। গিয়ে দেখে যেতে মাটিতে বসে আছে, ওর হাতে গান। অন্যদিকে জিমিন মাটিতে পড়ে আছে, ওর কপাল ফেটে রক্ত পড়ছে। যে হোক ওর কপাল চেপে ধরে রেখেছে। তা দেখে ওরা দৌড়ে সেখানে যায়। জিমিন, জিমিন কি হয়েছে? ও মাই গড, ওর মাথা ফেটে তো অনেক রক্ত পড়ছে। যে হোক এসব কি করে হলো? আমি তোমাকে সবটা পরে বলছি, তুমি আগে জিমিনকে ধরো, আমাদের কাছে যেতে হবে। আর এখনই যদি ওর কাছে না দেয়, কোনো একটা অঘটন ঘটে যাবে। অন্যদিকে তে মাটিতে বসে নিজের হাতে থাকা গানের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক ওর পাশে বসে ওকে কন্টিনিউয়াসলি ডেকেই যাচ্ছে, কিন্তু ও কোনো সারা শব্দ দিচ্ছে না। তখন যে হোক সেখানে আসে, আর সাথে সাথে একটা ইঞ্জেকশন বের করে তের গাড়ে পুশ করে দেয়। তাতে জাঙ্কুক চেঁচিয়ে বলে, যে হোক, আর ইউ আউট অফ ইওর মাইন্ড? কি করছো এসব? আর তুমি ওকে কিসের ইনজেকশন পুশ করলে? সাথে সাথে তে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। জাঙ্কুক ওকে কোলে নিয়ে ওকে কন্টিনিউয়াসলি ডাকছে। জেহোপ একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। জাঙ্কুক রাগী দৃষ্টিতে জেহোপের দিকে তাকিয়ে বলে, তুমি কি করেছো ওর সাথে? ও এরকম নিস্তেজ হয়ে পড়েছে কেন? জাঙ্কুক শান্ত হ, আমি যা করেছি ওর ভালোর জন্য করেছি। এখন যদি আমি ওকে ইঞ্জেকশনটা পুশ না করতাম, তাহলে ও এখন যা করতো তা তোমরা কেউ সহ্য করতে পারতে না। শুধু তাই নয়, ওকে এখন কেউ সামলাতে পারতো না, এখানে মার্ডার হয়ে যেত। মানে? মানেটা তোমাকে পরে বলছি। আর হ্যাঁ, টেনশন করো না, ও 5 মিনিটের মধ্যে নিজের সেন্সে চলে আসবে। অন্যদিকে জিমিনের মাথা দিয়ে তো কলকল করে রক্ত পড়ছে। সুগার চেপে ধরে আছে, জিমিনের চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু ও কিছুই বলছে না, পাথরের ন্যায় বসে আছে। তখন সুগা পাশ থেকে ইউনুকে ফার্স্ট এড বক্স নিয়ে আসতে বলে। ইউনু সুন্দর মতো ফার্স্ট এড বক্স এনে দেয়। এনে দেওয়ার পরে সুগা তাড়াতাড়ি করে জিমিনের আঘাত লাগা জায়গায় ব্যান্ডেজ করতে শুরু করে। আচ্ছা, দেখো এসব হলো কি করে? আমিও বুঝতে পারিনি কি করে হলো, হঠাৎ করে গুলির আওয়াজ আসলো। যখন আমি দেখলাম ততক্ষণে জিমিন মাটিতে পড়ে গেছে, আতে ওখানে বন্দুক হাতে নিয়ে বসে আছে। বিষয়টা এত তাড়াতাড়ি হয়ে গেছে যে বুঝে ওঠার কোনো সুযোগই পাইনি। মানে কি, তুমি ওদের সাথে ছিলে আর তুমি বলছো তুমি বুঝতে পারোনি? আমি তা বলতে চাইনি, আসলে আমরা তো 3 জন এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম, হঠাৎ করে কি থেকে কি হলো সেটা বুঝতে পারিনি।
আমি যতটুকু বুঝতে পেরেছি যে একজন জিমিনের উপরে বন্দুক তাক করেছিল আর তে সেটা দেখতে পারে, আর জিমিনকে ধাক্কা দিয়ে সরাতে গেলে জিমিন পড়ে ওর মাথায় চোট পায়। অন্যদিকে তে সেই লোকটাকে গুলি করে দেয় আর ওখানে ব্ল্যাঙ্ক হয়ে বসে পড়ে। এমনিতেই তে প্রচুর রেগেছিল আর এখন হঠাৎ এই কাজে তে অতিরিক্ত হাইপার হয়ে গেছে। এখন যদি ওকে আমি ইঞ্জেকশনটা পুশ না করতাম এখনই ওর প্যানিক অ্যাটাক এসে বসতো আর তার ফলে ও এখন উন্মাদ হয়ে যেত আর ওকে আমরা কেউই সামলাতে পারতাম না, তাই এটা করা জরুরি ছিল। এভাবে অনেকটা সময় অতিবাহিত হয়। কিছুক্ষণ পরেই তের জ্ঞান ফিরে আসে। জিমিন তো কেঁদে কেটে একসার করেছে যে ওর জন্যই আজকে অতে আবু এবং অবস্থা। তে ওঠার পরে জিমিনকে দেখে জিমিন ঠিক আছে কিনা, যখন দেখে যে জিমিন ঠিক আছে তখন তে শটাং হয়ে দাঁড়িয়ে জোরে চিৎকার করে। ততক্ষণে ওর চিৎকার শুনে আশেপাশে যে গার্ডগুলো লুকিয়েছিল সবাই সেখানে উপস্থিত হয়। লোকটা কোথায়? সাথে সাথে একজন গার্ড লোকটাকে টেনে হিঁচড়ে নিয়ে আসে। তোর হিসাব তো আমি পরে করছি, আগে উদান তোর সাথে আমার কথা আছে। ওই সাইডের গার্ড হিসাবে কাদেরকে তুই রেখেছিস? তের এমন রাগী দৃষ্টি আর তুই তাঙ্গারিতে উদাং ঘাবড়ে যায়, কারণ উদাং জানে তে অতিরিক্ত রেগে গেলেই ওকে তুই তাঙ্গারি করে, এছাড়া তে কখনোই ওকে অসম্মান করে না। তার মানে আজকে তে ভীষণ রেগে আছে, তাই উদাং সাথে সাথে দুজন গার্ডকে ডেকে পাঠায় আর সেখানে দুজন গার্ডই উপস্থিত হয়। তখন তে বলে, তোদেরকে আমি টাকা দিয়ে খাইয়ে পরিয়ে পুষি কিসের জন্য? আমিও পিঠ পিছনে ছুরি মারার জন্য? তোদের সামনে দিয়ে একজন এসে আমার কলিজার টুকরাকে বন্দুক তাক করে মেরে ফেলতে চায়, আর তোরা কি করিস? ঘুমিয়ে ঘুমিয়ে ঘোড়ার ঘাস কাটিস? আজকে আমি তোদের মেরেই ফেলবো। তের হুঙ্কারে গার্ড দুটো সাথে সাথে হাঁটু গেড়ে তের সামনে বসে ক্ষমা চাইতে শুরু করে, অঝরে কাঁদতে শুরু করে। অন্যদিকে তে নিজের গানটা বের করে ওদেরকে শ্যুট করে দিবে, তখনই যে হোক এসে ওর হাত ধরে ওকে আটকে দেয় আর গার্ডদের কাছে জানতে চায় যে আসলে কি হয়েছে, ওরা কেন ওদের কাজে গাফিলতি করেছে। তখন একজন গার্ড বলে, স্যার আসলে আমার ওয়াশরুমে যাওয়ার ছিল, তাই আমি ওকে খেয়াল রাখতে বলে একটু চলে গেছিলাম। এবার উদোয়াং পাশের গার্ডটাকে সাথে সাথে মারতে শুরু করে আর গার্ডটা ভয়ে বলে দেয় যে ও ভুলে ঘুমিয়ে পড়েছিল, যে কারণে এত বড় বিপদটা ওরা আজ করতে পারেনি। এই কথা শুনে তে আরও বেশি রেগে যায় আর সাথে সাথে জিমিনের দিকে ঘুরে তাকায়। জিমিনের পিছনে সুগা দাঁড়িয়েছিল। সুগা তে ইশারা বুঝতে না বুঝতেই জিমিনের চোখ চেপে ধরে। তখনই তে ঘুরে ওই গার্ডটাকে শ্যুট করে দেয় আর পাশের গার্ডটাকে বলে 3 মিনিটের মধ্যে জায়গাটা যেন সম্পূর্ণ পরিষ্কার করে ফেলে, আর গার্ডটা ঠিক তাই করে। সুগা ভাইয়া, তুই জিমিনকে নিয়ে তোর টেন্টে যা, আজকে জিমিন তোর সাথেই থাকবে। আর উল্টাপাল্টা কোনো কিছু মাথায় আনিস না, তাহলে তোর খবর আমি করব। আমার কিছু কাজ আছে, তাই আমি এখানে থাকতে পারবো না। যতক্ষণ আমি এখানে থাকছি না ততক্ষণ জিমিনের দেখাশোনা তোকেই করতে হবে। আর যে হোক তুইও খেয়াল রাখবি যাতে জিমিনের কোনো সমস্যা না হয়। উদাং, তুমিও এদিকটাই খেয়াল রাখবে। আমি বেশিক্ষণ না, 10-15 মিনিটের জন্য যাব আর আসবো। সুগা জিমিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। উদং আর জেহপও তাদের পিছু পিছু যায়। জিমিন প্রথমে যেতে রাজি হয় না, কিন্তু তে রাগী দৃষ্টি দেখে জিমিন চুপচাপ চলে যায়। উদং আর জেহপ জিমিনের টেন্টের বাইরে পাহারা দিচ্ছে। অন্যদিকে সুগা জিমিনকে ঘুম পাড়িয়ে সেখান থেকে বেরিয়ে আসে, এসে দেখে যে বাকি 5 জন ফায়ার ক্যাম্পের পাশে বসে আগুন পোহাচ্ছে। তখন সুগা বলে, কিরে জাঙ্কুক, তুই এখানে? আমি তো মনে করেছি তুই তের সাথে যাবি। যেতে তো চেয়েছিলাম, কিন্তু তোর ওই বদমাশ বোন আমার চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে, এখনো পর্যন্ত আসেনি। আমার টেনশন হচ্ছে। টেনশন করিস না, ও ঠিক আছে, আর কিছুক্ষণের মধ্যে চলেও আসবে। ও হয়তো একা যায়নি, ওর সাথে ওর লোকেরাও আছে। আচ্ছা সুগা, বলতো তোর আর তের সাথে এত ভাব কিসের? হ্যাঁ ভাই, তুই আমার, কিন্তু মায়া তো ওর জন্য বেশি। তোর মায়া তো আমাদের বোন আয়ুর জন্য এত দেখি না, ওর জন্য যতটা দেখি। কেন
তোর হবু বউয়ের বড় বোন বলে ওর পারমিশন ছাড়া তুই বিয়ে করতে পারবি না তাই? তেমনটা না, ও জিমিনের বোন হওয়ার আগে ও আমার বোন। মানে কি, কিভাবে? বুঝতে পারলাম না। তাই তোর মনে আছে ছোটবেলায় আমি তোকে বলতাম যে আয়ু ছাড়াও আমার আরেকটা বোন আছে যে আমাকে খুব ভালোবাসে, যে আমিও বলতে অজ্ঞান? হ্যাঁ, আমার মনে আছে। তুই একবার আমাকে বলেছিলি যে হাসপাতালে আমাকে তোর ওই বোনের সাথে দেখা করাতে নিয়ে যাবি, কিন্তু পরে আমরা গিয়ে আর ওই মেয়েটাকে খুঁজে পাইনি। তারপর থেকেই তো তুই প্রতিদিন প্রায় সময় ওই হসপিটালে গিয়ে ওই মেয়েটাকে খুঁজতি, ওই মেয়েটার ইনফরমেশন পাওয়ার চেষ্টা করতি। হ্যাঁ, ঠিক ধরেছিস। ওটা কে জানিস? ওটা আর কেউ না, তেই ছিল। ওরই নাম ছিল তেহি, আমি ওকে তেহি বলে ডাকতাম। ও মাই গড সুগার, তোর রাতের কাহিনীটা এখন এরকম হয়ে গেছে যে ছোটবেলায় বোনকে মেলায় হারিয়ে ফেলছি, 10-15 বছর পরে বোনকে আবার খুঁজে পেলাম। অন্যর কথায় সবাই অট্টহাসিতে ফেটে পড়ে। ততক্ষণে তেও সেখানে উপস্থিত হয় আর ওদের পাশেই বসে পড়ে। তা দেখে সবাই বেশ অবাক হয়। আজকের গল্পটা এ পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ। আইনি।